ডিয়ার স্টুডেন্টস, আমি গোলাম ইয়াজদানি বায়োভিশন একাডেমিতে তোমাদের স্বাগত। প্রতিটি মানুষের জীবনের গল্পের সূচনা শুরু হয় কখন থেকে জানো? মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নয়, বরং মাতৃগর্ভের মধ্যে যখন সে এককোষী অবস্থায় ছিল, অর্থাৎ জাইগোট অবস্থায় ছিল, তখন থেকে। এবার কোটি কোটি শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তার মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। কিভাবে হয় এটা, এবং কেনই বা অনেকগুলো শুক্রাণু একসঙ্গে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না? এই সমস্ত কিছুর উত্তর এই আজকের টপিকের মধ্যে লুকিয়ে আছে। আজকে হিউম্যান রিপ্রোডাকশনের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই টপিকটা হলো কি না, ফার্টিলাইজেশন। তাহলে আজকে আমরা এই ফার্টিলাইজেশন সম্পর্কে পড়ব। ফার্টিলাইজেশনকে বাংলায় বলা হয় নিষেক। তাহলে আমরা এখন জানবো নিষেক কি। নিষেক কি তাহলে? না, নিষেক হলো যে পুংগ্যামেট, হ্যাপ্লয়েড পুংগ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু, এদের মিলনের ফলে উৎপন্ন জাইগোট, যে পদ্ধতির দ্বারা মানে জাইগোট উৎপন্ন হয় তাকেই বলা হয় কি নিষেক। তাহলে এই নিষেক কোথায় সংগঠিত হয়? নিষেক হয় স্ত্রী যে জননতন্ত্র, তার যে ফ্যালোপিয়ান নালী, সেই ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা নামক স্থানে এই নিষেক সম্পূর্ণ হয়। আমরা যদি একটা স্ত্রীতন্ত্রের যদি ছবি আঁকি, তাহলে দেখবো যে এইখানে ধরে নাও এরকম একটা স্ত্রীতন্ত্রের ছবি আঁকলাম। দেখো, এইটা ধরে নাও জরায়ু। এই জরায়ুর এই স্থানটা এইভাবে একদিক আমি আঁকছি, ঠিক আছে? এইভাবে চলে যাচ্ছে এই দিক, এই এবার এইভাবে আসছে। এই জায়গাটা একটু ফোলা অংশ থাকে, এইখানেই কিন্তু কি হবে বলতো, নিষেক সম্পূর্ণ হবে। হ্যাঁ, এইভাবে আসছে, এটা হলো ফ্যালোপিয়ান নালী। এই ফ্যালোপিয়ান নালী এইখানে ফিমব্রি থাকে, ইনফান্ডিবুলাম, এটা হলো অ্যাম্পুলা, এটা হলো ইসথমাস, এটা হলো ইউটেরাইন পার্ট। হ্যাঁ, এই চারটি অংশ থাকে। এটা আমরা যদি দেখি তাহলে দেখবো, ধরে নাও যে এটা হলো ডিম্বাশয় বা ওভারি, এরকম থাকে ধরে নাও। হ্যাঁ, এই ডিম্বাশয়, এই ডিম্বাশয় এটা কি, এটা ধরে নাও যে এইভাবে কি আছে না, শ্রীস্তবক আছে। এটা হলো জরায়ু বা ইউটেরাস, এটা হলো ইউটেরাস। ইউটেরাস এটা ভ্যাজাইনা, ঠিক আছে? যখন মানে যৌন জনন ঘটে আর কি, মানে অন্তঃনিষেক ঘটবে, তখন কি হবে, মানে এখানে শুক্রাণু রিলিজ হবে। এই ভ্যাজাইনাতে কি হয় বলতো, এই শুক্রাণু রিলিজ হয়, কয়েক কোটি শুক্রাণু কিন্তু রিলিজ হবে। এই শুক্রাণুগুলো পরবর্তীতে ধীরে 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 এই সার্ভিক্স দিয়ে, এই জায়গাটা হলো ধরো সার্ভিক্স, হ্যাঁ, এই সার্ভিক্স দিয়ে কি হয় বলতো, এই ফ্যালোপিয়ান টিউব, যেটা ফ্যালোপিয়ান নালী, তাহলে এটা হলো কিন্তু ফ্যালোপিয়ান নালী। এই ফ্যালোপিয়ান নালীর মধ্যে কি হয় বলতো, এই শুক্রাণুগুলো কি হয়, গমন করে যায়। কিন্তু এখানে কথা হলো যে এই শুক্রাণুর গমন কিন্তু খুব ধীর গতিতে প্রাথমিকভাবে ঘটে। আর এই শুক্রাণু কতটা, মানে গতিটা কত থাকে যদি দেখা যায়, শুক্রাণুর যে গতি সেটা কত হয়, যে 1.5 থেকে তোমার মোটামুটি 3 মিলিমিটার পার মিনিট, এখানে এই গমনটা হয় শুক্রাণুর। এবার আমরা যদি এই দিকে আসি ডিম্বাণুর দিকে, তাহলে ডিম্বাণুর মধ্যে কি হয় বলতো, ডিম্বাণুর মধ্যে প্রায় 14তম দিনে ওভুলেশন ঘটে। কোন কিসের ওভুলেশন ঘটে? সেকেন্ডারি উসাইটের। এটা ধরে নিলাম আমরা ম্যাচিওর ফলিকুল, ধরে নাও এটা ম্যাচিওর ফলিকুল। এই ম্যাচিওর ফলিকুল, এই ম্যাচিওর ফলিকুলের মধ্যে এটা হলো ম্যাচিওর ফলিকুলের মধ্যে সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা এইখানে কি হলো বলতো, এইখানে ফ্যালোপিয়ান নালীর মধ্যে পড়লো। তাহলে এলএইচ হরমোনের প্রভাবে 14তম দিনে, মানে মোটামুটি 12 থেকে 17 দিনের মধ্যেই ওভুলেশন ঘটে, গড়ে 14 দিন ধরা হয়। এটা এই ম্যাচিওর ফলিকল থেকে পড়ে গেল। তারপরে তখন এই ম্যাচিওর ফলিকলটা পরবর্তীতে কি হলো বলতো, কর্পাস লিউটিয়াম তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা পরের কথা। এই যে সেকেন্ডারি উসাইট,
এই সেকেন্ডারি উসাইট বা এটাকে বলা হয় গৌণ উসাইট। হ্যাঁ, এই সেকেন্ডারি উসাইট কি হয় না, এখানে কিছুক্ষণের মধ্যেই ধরে নাও 1 থেকে 3 দিনের মধ্যে এই অ্যাম্পুলা নামক স্থানে কি করে অবস্থান করে, এইরকম ভাবে ধরে নাও অবস্থান করছে। আর এইভাবে শুক্রাণুটা ধীরে 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 এই পথ বেয়ে জরায়ু হয়ে এই পথ দিয়ে এই সেকেন্ডারি উসাইটের নিকটে অবস্থান করছে। এখন এই নিষেক পদ্ধতি ধাপে 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 আমাকে বুঝতে হবে যে কিভাবে নিষেক পদ্ধতি এখানে সম্পন্ন হয়। কথা হলো যে এই শুক্রাণুর ক্ষেত্রে যদি দেখা যায় প্রথম থেকে আস্তে 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 যদি শুক্রাণুর ক্ষেত্রে দেখা যায় যে কিভাবে এই নিষেকটা শুক্রাণু ঘটাচ্ছে আর ডিম্বাণুর সঙ্গে নিষেক করছে। প্রাথমিকভাবে শুক্রাণুকে দেখতে গেলে শুক্রাণু, এটা ধরে নাও শুক্রাণু, এটা হলো নিউক্লিয়াস, এই জায়গাটা হলো কি বলতো অ্যাক্রোজোম, এর মধ্যে উৎসেচক থাকে, উৎসেচকপূর্ণ। এই অ্যাক্রোজোমটা গলগি বডির কর্টিক্যাল গ্র্যানিউল থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, তো এই নিউক্লিয়াস, এখানে শুক্রাণুটা একটু ভালো করে এঁকে দিই তাহলে বুঝতে পারবা। এখানে কি থাকে, প্রক্সিমাল সেন্ট্রিওল, আর এখানে থাকে ডিস্টাল সেন্ট্রিওল, আর মিডিলে কি থাকে বলতো স্পাইরাল মাইটোকন্ড্রিয়া থাকে, আর এই হলো অ্যাক্রোনিম। যাই হোক, এটা শুক্রাণু। প্রাথমিক দিকে দেখতে গেলে প্রথম অবস্থায় যখন ইজাকুলেশন হয়, শুক্রাণু প্রায় প্রতি এমএলএ 20 থেকে 100 মিলিয়ন কি থাকে শুক্রাণু এখানে ইজাকুলেট হয়। এখানে শুক্রাণু প্রথম অবস্থায় যদি দেখতে যাওয়া যায়, এই যে শুক্রাণুর বাইরের যে পর্দা মস্তকের, এই পর্দার বাইরেও একটা কোটিং থাকে, একটা আলাদা পর্দা থাকে। এই পর্দাটা কিসের না, এটা হলো কোলেস্টেরল অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা যদি শুক্রাণুকে প্রাথমিক অবস্থায় দেখতে যাই, শুক্রাণুর যে বাইরের আবরণ তার বাইরেও একটা কি থাকে না, একটা কোটিং থাকে, কিসের না কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিনের কোটিং থাকে। এই কোটিংটা কি হয়, এই শুক্রাণু যখন ফ্যালোপিয়ান নালীতে এন্টার করলো তখন ফ্যালোপিয়ান নালীর কিছু গ্রন্থি, আবার এই জরায়ুর কিছু গ্রন্থি, ভ্যাজাইনার কিছু গ্রন্থি থেকে কিছু সান্দ্র টাইপের পদার্থ ক্ষরণ হয়। ওই পদার্থগুলো কি হয়, এই বাইরের যে আবরণ কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত এই বাইরের আবরণটাকে নষ্ট করে দেয়, এই যে নষ্ট করে দেয়, এই পদ্ধতিকে বলা হয় ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন। তাহলে এই ক্যাপাসিটেশন কি? ক্যাপাসিটেশন হলো শুক্রাণুর বাইরের যে মস্তকের বাইরের যে এক ধরনের কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত পর্দা, তা মানে স্ত্রী জননতন্ত্রের ফ্যালোপিয়ান নালী, জরায়ু, আবার ভ্যাজাইনা থেকে নিঃসৃত কিছু সান্দ্র টাইপের পদার্থ দ্বারা এই পর্দাটা নষ্ট হয়। এই নষ্ট হওয়াটাকেই বলা হয় ক্যাপাসিটেশন। এই পর্দা নষ্ট হওয়ার ফলে কি হয়, শুক্রাণুর মধ্যে প্রচুর পরিমাণে বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন এন্টার করতে পারে, এন্টার করে, ফলে শুক্রাণু আন্দোলিত হয় বেশি এবং সচল হয়ও বেশি। আর আরেকটা ক্যাপাসিটেশনের উপকারিতা কি না, এই ক্যাপাসিটেশন ঘটার ফলে এই অ্যাক্রোজোমের মধ্যে যে উৎসেচকগুলো আছে সেই উৎসেচকগুলো কি করতে পারে না, মানে সহজেই ডিম্বাণুর সঙ্গে নিষেক করতে পারে, মানে ডিম্বাণুর কাছে গিয়ে ডিম্বাণুর যে বিভিন্ন পর্দাগুলো আছে, বাইরের আবরণীগুলো আছে, আবরণীগুলোকে নষ্ট করে দিয়ে তারপরে কি করতে পারে, একদম ডিম্বাণুর নিউক্লিয়াস পর্যন্ত এই শুক্রাণু নিউক্লিয়াস যেতে পারে। এখন আমরা যদি দেখি, আমরা পরপর ধাপে ধাপে যদি এই নিষেক প্রক্রিয়াটা দেখি, তাহলে আমরা 1 2 3 4 করে দেখব। তার আগে আমি তোমাকে এটুকু বলি যে এই গৌণ উসাইটের কিন্তু মানে সেকেন্ডারি উসাইটের একটা চিত্র তোমাকে জানতে হবে। তাহলে এই সেকেন্ডারি উসাইটের যদি চিত্র আমরা দেখি ভালো করে, এটা না জানলে কিন্তু ফার্টিলাইজেশন কিন্তু বুঝতে পারবে না। প্রথম কথা হলো, এই সেকেন্ডারি উসাইটের একটা বাইরে এইরকম ধরনের এইরকম মোটা একদম মোটা পর্দা থাকে। এই পর্দাটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট পর্দা এটা। মানে এই পর্দাটা দ্বারাই কি হয়, এই ডিম্বাণু অনেক ম্যাচুরিটি দেখায়, এবং এই পর্দার দ্বারাই
ডিম্বাণু কি করে সমস্ত যত শুক্রাণুর মধ্যে মানে পলিস্পার্মি বা অন্যান্য কিছুগুলো বলবো ধীরে ধীরে দেখবা এই পর্দা দ্বারা সব রেস্ট্রিক্ট করে। যাই হোক, এটা হলো জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার ভেতরে একটা পাতলা পর্দা থাকে আলাদাভাবে, এই পাতলা পর্দাকে বলা হয় ভাইটালাইন পর্দা। তারও বাইরে যদি দেখতে যাওয়া যায় তাহলে তারও বাইরে কিন্তু এক ধরনের আলাদা পর্দা থাকে এরকম টাইপের, আমি খুব একটা ভালো করে আঁকছি না, মোটামুটি বুঝে নিতে পারবা এই জায়গাটা। হ্যাঁ, এই যে আলাদা একটা পর্দা আছে কিন্তু এখানে, হ্যাঁ, তাহলে ভিতরের যে পর্দা তারও বাইরে এরকম টাইপের একটা পাতলা কি থাকে বলতো, আবার পর্দা থাকে, আবরণী থাকে। এই আবরণী, হ্যাঁ, এই আবরণী কোষযুক্ত, ধরে নাও এরকম দিয়ে দিলাম একটা কোষযুক্ত আবরণী। এই আবরণীকে বলা হয় করোনা রেডিয়েটা। এই আবরণী আমরা এটা লিখবো কি সবচেয়ে বাইরে, করোনা রেডিয়েটা। এই করোনা রেডিয়েটা সবচেয়ে বাইরের আবরণী। তারপরের যে আবরণীটি বললাম ইম্পর্টেন্ট আবরণী যেটাকে বলেছিলাম, সেটাকে কি বলেছিলাম, জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, একে জেডপিও বলা হয়, ঠিক আছে। তারপরে এই যে ভেতরের পর্দা, এই ভেতরের পর্দাটাকে বলা হয় ভেতরের ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন মেমব্রেন, ঠিক আছে। এই ভাইটেলাইন মেমব্রেন আর জোনা পেলুসিডা এদের মিডলে যে গ্যাপ থাকে, যে গহ্বর থাকে, সেই গহ্বরটাকে বলা হয় পেরি ভাইটেলাইন স্পেস, পেরি ভাইটেলাইন স্পেস। তাহলে আর তারপরে যদি দেখো যে এইগুলো নিয়ে কিন্তু এইখানে কিন্তু ফার্স্ট পোলার বডি কিন্তু থাকে, ফার্স্ট পোলোসাইট বা পোলার বডি বলো, কারণ একবার মিওসিস বিভাজন হয়েছে, তারপরে সেকেন্ডারি উসাইট কিন্তু এই সেকেন্ডারি উসাইট কিন্তু কি তৈরি হয়েছে। তাহলে এটা হলো ফার্স্ট পোলোসাইট বা পোলার বডি, ফার্স্ট পোলার বডি। আমরা দেখবো যে এর বাইরেও এই যে ভাইটালাইন পর্দা আছে, ভাইটালাইন মেমব্রেন, এর ভেতরে কিছু দানাদার কিছু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই দানাদার গুলো দানা দানা আকারে থাকে, এগুলো পরবর্তীতে কিন্তু রিয়াকশন করে। হ্যাঁ, এই দানাদার অংশগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা বা কর্টিক্যাল গ্র্যানিউল বলা হবে এগুলো। তাহলে কর্টিক্যাল গ্র্যানিউল, হ্যাঁ, কর্টিক্যাল গ্র্যানিউল, এর ভেতরে কিন্তু থাকবে এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থাকবে। এটা কি না, ডিম্বাণু নিউক্লিয়াস, ঠিক আছে। আর এর ভিতরে যে তরল পদার্থ থাকবে সাইটোপ্লাজমে যেমন থাকে, এটা একটা তো কোষ সাইটোপ্লাজম, তাহলে এটা হলো উপ্লাজম বলা হয়। কি বলা হচ্ছে, উপ্লাজম। তাহলে একটা সেকেন্ডারি যে উসাইটের আমরা একটা খসড়া দেখলাম, সেকেন্ডারি উসাইটের সবচেয়ে বাইরে আছে করোনা রেডিয়েটা। তারপরে যেটা স্তর দেখলাম থিক লেয়ার আর কি, যেটা জোনা পেলুসিডা, জেডপি। এই জোনা পেলুসিডার মধ্যে কিন্তু বিভিন্ন গ্লাইকোপ্রোটিন দেখা যায় কিন্তু জোনা পেলুসিডার আন্ডারে, কি জেডপি 1, ঠিক আছে, আবার জেডপি 2, আবার দেখা যায় জেডপি 3। এই জেডপি 3, জেডপি 2, জেডপি 1 এগুলো কিন্তু গ্লাইকোপ্রোটিন নির্মিত। এগুলো কিন্তু কি করে, নিষেকের সময় শুক্রাণুর সঙ্গে কি হয় না, কি করে স্পিসিস, যেটা একটা প্রজাতিগতভাবে একদম খুবই সেনসিটিভ, এরা মানে সেম প্রজাতিরই যদি হয় তবে এরা নিষেক করতে দেয়, না হলে দেয় না। এবার আমি এই শুক্রাণুটা আঁকছি ধীরে ধীরে যে নিষেক হবে। তাহলে আমরা নিষেকের যদি ধাপগুলো দেখতে যাই, তাহলে 1 নম্বর ধাপ যেটা দেখবো, নিষেকের ধাপগুলো আমরা দেখছি স্টেপস, নিষেকের স্টেপস গুলো দেখবো। 1 নম্বর যেটা দেখছি সেটা হলো যে সেকেন্ডারি ওসাইটের কাছে শুক্রাণুর আগমন। তাহলে সেকেন্ডারি ওসাইট এর নিকটে স্পার্মের আগমন, তাই তো। তাহলে 1 নম্বরে দেখলাম, এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাম্পুলা, এই স্থানটা কিন্তু অ্যাম্পুলা, হ্যাঁ, এটা কিন্তু অ্যাম্পুলা। অ্যাম্পুলাটা কার না, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা। এই সেকেন্ডারি অ্যাম্পুলা নামক স্থানে সেকেন্ডারি উসাইটের কাছে কি করছে, শুক্রাণু আগমন করছে। এবার শুক্রাণুকে আগমন হলো কিভাবে, অলরেডি বলে দিয়েছি যে যখন মানে ইজাকুলেশন এখানে স্পাম হলো, তখন কি হলো, এই পথ দিয়ে ধীরে 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 এই ফ্যালোপিয়ান নালীতে এখানে এলো। এবার আস্তে আস্তে কি হলো, ক্যাপাসিটেশন কিন্তু এদের ঘটে। নেক্সট যেটা, এখানে আসার পর শুক্রাণু কি করে, 2 নম্বরে যেটা
আগমন ঘটলো। ধরে নাও এখানে আমি একটা শুক্রাণু আঁকলাম, ঠিক আছে, এখানে আমি একটা শুক্রাণু আঁকলাম। এখানে কিন্তু দেখা গেল যে এইরকম ভাবে আমি একটা অন্যরকম করে ছোট্ট করে একটা শুক্রাণু আঁকলাম, এই ধরনের অ্যাক্রোজোম, এই ধরনের নিউক্লিয়াস, এরকম শুক্রাণু এলো। তাহলে এখানে 1 নম্বর ঘটনা ঘটলো, এটা 1 নম্বর ঘটনা ঘটলো, যেটা হলো আগমন ঘটলো। 2 নম্বর কি হবে না, এই শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হবে, উৎসেচক ক্ষরণ হবে, যাকে বলা হবে হায়ালুরোনিডেজ। এই হায়ালুরোনিডেজের ফলে করোনা রেডিয়েটা যে মানে আবরণী আছে সেকেন্ডারি সাইটের, সেটা কি হবে, বিনষ্ট হবে, নষ্ট হবে। তাহলে 2 নম্বর হলো যে জোনা পেলোসিডার নিকট শুক্রাণুর গমন। তাহলে শুক্রাণুর মস্তক সেটি কোথায় গেল না, জোনা পেলুসিডার মানে জোনাস পেলুসিডার পর্দার কাছে গেল আর কি। হ্যাঁ, জেডপি এর নিকট গমন। তাহলে শুক্রাণুর মস্তকের জেডপির নিকট গমন ঘটলো। তাহলে আমরা এখানে যদি আবার কেন কি করে হলো না, এই শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে এক ধরনের উৎসেচক পদার্থ এখানে ক্ষরণ হয়েছে। এই উৎসেচক পদার্থগুলো হলো হায়ালুরোনিডেজ। তাহলে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ক্ষরণ হলো অ্যাক্রোজোম থেকে, যার ফলে এই পর্দা যেটা করোনা রেডিয়াটা নষ্ট হয়ে গেল। এর ফলে শুক্রাণু কি করলো, এইখানে শুক্রাণুর গমন ঘটলো। এই ধরে নাও শুক্রাণু এই গেল, গমন ঘটলো, এটা নিউক্লিয়াস, এ হলো অ্যাক্রোজোম। এখানে একটা ইন্টারেস্টিং ক্রিয়া ঘটে যে অ্যাগ্লুটিনেশন ঘটে। কি অ্যাগ্লুটিনেশন, এখানে এই জোনা পেলুসিডার তিন ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, আমি এর আগে বলেছি তোমাকে। ধরে নাও এই জোনা পেলুসিডার, এখানে এক ধরনের গ্লাইকোপ্রোটিন আছে, এখানে এক ধরনের গ্লাইকোপ্রোটিন আছে, এখানে এক ধরনের গ্লাইকোপ্রোটিন আছে, এগুলো আছে। এটা ZP1, এটা ZP2, এইটা ধরে নাও ZP3, এটা ধরে নাও ZP3। এই ZP3 থেকে এক ধরনের পদার্থ খরিত হয়, যাকে বলা হয় কি ফার্টিলাইজিন। কি বলা হয়, এখান থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হচ্ছে, যাকে বলা হয় ফার্টিলাইজিন। এই ফার্টিলাইজিন ক্ষরণ হলো শুক্রাণুর কাছ থেকেও কিন্তু ক্ষরণ হয় অ্যান্টি ফার্টিলাইজিন। তাহলে এই শুক্রাণুর কাছ থেকে যখন এই শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে যখন অ্যান্টি ফার্টিলাইজিন যখন ক্ষরণ হবে, তখন কি হবে, এই দুজনার অ্যাগ্লুটিনেশন ঘটবে। অ্যাগ্লুটিনেশন ঘটার ফলে কি হবে, এই শুক্রাণুর যে অ্যাক্রোজোম পর্দা, সেই অ্যাক্রোজোম পর্দাটা ফেটে যাবে। হ্যাঁ, তো অ্যাক্রোজোম পর্দাটা যখন ফেটে যাবে, তখন তার পরের স্টেপটা আমি বলছি। এটা 2 নম্বর হলো ধরে নাও স্টেপ। 3 নম্বরে কি হবে না, এখানে দেখো 3 নম্বরে যেটা লিখবো আমি, 3 নম্বরে কি হলো না, অ্যাগ্লুটিনেশন হলো। হ্যাঁ, ফার্টিলাইজিন, অ্যান্টি ফার্টিলাইজিন, হ্যাঁ, অ্যাগ্লুটিনেশন। তাহলে ফার্টিলাইজিন কে ক্ষরণ করলো, ডিম্বাণুর জোনা পেলুসিডা। অ্যান্টি ফার্টিলাইজিন কে ক্ষরণ করলো, শুক্রাণু। কারণ হলো ডিম্বাণুর কাছে শুক্রাণু আসছে, ডিম্বাণুই ক্ষরণ করবে ফার্টিলাইজিন, ও অ্যান্টি হিসেবে আসছে, তাহলে কি বলতো, ও ক্ষরণ করবে অ্যান্টি ফার্টিলাইজিন। এই অ্যান্টি ফার্টিলাইজিনের ব্যাপারটা তোমাকে বলি, প্রজাতি স্পেসিফিক একদম, এটা কিন্তু অন্য প্রজাতির যদি শুক্রাণু চলে আসে, এখানে কিন্তু কোনো রকম ভাবেই অ্যাগ্লুটিনেশন ঘটবে না। তার পরবর্তীতে কি হলো, এই অ্যাগ্লুটিনেশন ঘটলো বলেই অ্যাক্রোজোম পর্দা ফেটে গেল। অ্যাক্রোজোম পর্দা ফেটে গিয়ে কিছু হাইড্রোলাইটিক উৎসেচক ক্ষরণ হয় এই অ্যাক্রোজোম থেকে, শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে। সেগুলো কি না, ধরে নাও অ্যাক্রোসিন, একটা হলো অ্যাক্রোসিন। তারপর কি জোনালাইসিন, কারণ জোনা পেলুসিডাকে ক্ষরণ করবে মানে নষ্ট করবে, তাই জোনালাইসিন, এইরকম ভাবে ক্ষরণ হলো। এবার 4 নম্বর স্টেপ দেখো, এই জোনা পেলুসিডা স্তর নষ্ট করে দিল। হ্যাঁ, জোনা পেলুসিডা স্তর কিন্তু এই নষ্ট করে দিল। তাহলে যেহেতু জোনা পেলুসিডা নষ্ট করে দিল, এবার এখানে অ্যাক্রোজোমও ফেটে গেছে। তাহলে এই ধরে নাও অ্যাক্রোজোম এরকম ভাবে ফেটে ফেটে চলে এসছে, আর এইখানে ধরে নাও যে এইভাবে কিন্তু শুক্রাণু এই যে নিউক্লিয়াস এসছে। এবার পেরিভাইটালিয়ান স্পেস দিয়ে এবার কোন পর্দার কাছে এলো বলতো, ভাইটাল লাইন পর্দার কাছে এলো। এখানে বুঝতে হবে একটা কথা, যে
এই ভাইটালাইন পর্দার কাছে যখন আসে তখন কি করে, এই মানে অ্যাক্রোজোম, ক্যালসিয়াম আয়ন, এই বিভিন্ন কিছু আসার ফলে ভাইটালাইন পর্দাটা কি করে, এই যে উপ্লাজম এবং ভাইটালাইন যে পর্দা তার দ্বারা এক ধরনের কোণ সৃষ্টি করে, তারা অ্যাকসেপ্ট করার জন্য, হ্যাঁ, অ্যাকসেপ্ট করার জন্য এই শুক্রাণুকে এখানে কি করে বলতো, এইরকম ভাবে এইরকম কোণ সৃষ্টি করে। তখন শুক্রাণু কি করে, ভাইটালাইন কোণ সৃষ্টি করে এই ভাইটালাইন পর্দা দিয়ে ভেতরে যেতে মানে চায় আর কি। তাহলে এখানে সুবিধা হয়ে যায় শুক্রাণু। তাহলে শুক্রাণুর এখানে কি হয়, কোণ সৃষ্টি যেহেতু হয়, এইভাবে কিন্তু কোণের মাধ্যমে এইখান দিয়ে ফাটিয়ে কি করে বলতো, এই নিউক্লিয়াসটা ভাইটালাইন পর্দার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে। এখানে একটা দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো কি, এটা হলো ভাইটালাইন রিয়াকশন বলে লিখছি 4 নম্বর, ভাইটালাইন মেমব্রেনের রিয়াকশন হবে, তাই এটা হলো ভাইটালাইন রিয়াকশন। এখানে উপ্লাজম, নিউক্লিয়াস এগুলো আশা করি বুঝতে পেরেছো, এগুলো মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ভালো বোঝা যাবে এখানে, হ্যাঁ, এগুলো নিউক্লিয়াস, উপ্লাজম। এখানে ভাইটালাইন যে রিয়াকশন আছে, এই ভাইটালাইন রিয়াকশনটা কিন্তু দুটো ঘটনা ঘটে এখানে, হ্যাঁ, ভালো করে বুঝে যাও। 1 নম্বর, যখন শুক্রাণু এই ভাইটালাইন কোণ যখন সৃষ্টি হয়েছে, কোণের মাধ্যমে যখন টাচ হয় আর কি কোণে, ক্যালসিয়াম আয়নগুলো কিন্তু আগেই বলেছি ক্যাপাসিটেশনের সময় শুক্রাণুর মধ্যে ক্যালসিয়াম এন্টার করে গেছে। এবার এই ক্যালসিয়াম আয়নগুলো কি করবে বলতো, এই উপ্লাজমের মধ্যে চলে আসবে। তখন কি হয়, এই ভাইটালাইন পর্দার ডিপোলারাইজেশন ঘটে। ডিপোলারাইজেশনটা এখানে কি বলতো না, এখানে যে মাইনাস, এখানে শুক্রাণু এই ডিম্বাণুর -70 মিলিভোল্ট থাকে। হঠাৎ করেই এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে পুরো ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হয়ে যায়, -70 মিলিভোল্ট থেকে হয়ে যায় প্রায় 20 মিলিভোল্ট টু 30 মিলিভোল্ট হয়ে যায়। এর ফলে কি হয় বলতো, পরবর্তী যে শুক্রাণুগুলো আসবে, সেই শুক্রাণুগুলো কিন্তু আর নিষেধ করতে পারবে না, হ্যাঁ। তো এটাকে ওই জন্য বলা হয় ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। পলিস্পার্মি মানে কি বলতো, একাধিক স্পার্ম যদি নিষেধ করতে পারে, তাহলে এই একাধিক স্পার্ম যাতে না নিষেধ করতে পারে তার জন্য এই ব্লকিং সিস্টেমটা হয়, যাকে ফার্স্ট ব্লক, মানে খুব দ্রুত ব্লক হয় এটা, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। সেকেন্ড কি হয়, যখন নিউক্লিয়াস গুলো চলে গেল, এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে এই কর্টিক্যাল দানাগুলো কর্টিক্যাল দানাগুলো কি হলো বলতো, পেরিভাইটালিয়ান স্পেসে চলে এলো, পেরিভাইটালিয়ান স্পেসে চলে এলো এবং এখানে রিয়াকশন করতে লাগলো। এই রিয়াকশনের ফলে এই ভাইটালাইন মেমব্রেনটা স্ট্রং হয়ে গেল। এই ভাইটালাইন মেমব্রেন তখন কনভার্ট হয়ে যায় ফার্টিলাইজিং মেমব্রেন। কারণ এই ফার্টিলাইজিং মেমব্রেনটা মানে কি আরো স্ট্রং হয়। যখন ফার্টিলাইজিং মেমব্রেন যখন গঠন হলো, তখন এই জোনা পেলোসিডা স্তরটা আরো স্ট্রং হয়ে গেল। তাহলে এটা স্লো কাজ হচ্ছে, ফার্স্ট এটা দ্রুত হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জটা, এটা স্লো কাজ হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় স্লো ব্লক টু পলিস্পার্মি। ঠিক আছে, স্লো ব্লক টু পলিস্পার্মি। এবার এই শুক্রাণুর যে নিউক্লিয়াস, সেটি কি হয়, যখন এখানে এলো তখন কি হয় বলতো, এই যে ডিম্বাণুর যে নিউক্লিয়াস, সেটাকে মিওসিস 1 হয়ে আছে, এবার মিওসিস 2 ঘটে। এই মিওসিস 2 ঘটে কি হয় বলতো, সেকেন্ড পোলার বডি সৃষ্টি হয়। এই সেকেন্ড পোলার বডিটা পরবর্তীতে কি হয়, ভাইটালাইন পর্দার বাইরে গিয়ে অবস্থান করে এবং এই নিউক্লিয়াসটা কি হয়, প্রো নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে এটা হলো ফিমেল প্রো নিউক্লিয়াস, এটা এখন বর্তমানে মেল প্রো নিউক্লিয়াস। এই ফিমেল প্রো নিউক্লিয়াস এবং মেল প্রো নিউক্লিয়াস একে অপরের কাছে আসে এবং মানে নিষেক করে আর কি, হ্যাঁ, ক্রোমোজোমের কাছাকাছি আসা, এই যে গঠন তৈরি হয় সেন্ট্রোজোমের প্রভাবে আর কি, তো এই গঠন সৃষ্টি হয়, এটাকে বলা হয় অ্যাম্ফিমিক্সিস। তাহলে এখন বর্তমানে এটা হলো স্ত্রী প্রোনিউক্লিয়াস, এটা হলো পুং প্রোনিউক্লিয়াস, এদের মিলন ঘটলো, তাহলে এন আর এন মিলন হলে 2n হলো, এবার গঠিত হলো কি জাইগোট। এতটাই ধরে নাও এই কি বলবো
ফার্টিলাইজেশন। আশা করি তোমরা মোটামুটি ফার্টিলাইজেশনটা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।